আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ফিজিক্সের পক্ষ থেকে আমি সাফল্য হোসেন ভাপি আছি তোমাদের সাথে। আজকে তোমাদের জন্য আমি নদী পারাপার সংক্রান্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের ক্লাসের পার্ট 2 নিয়ে আসছি তোমাদের জন্য। এই ক্লাসে আমরা খুবই মজার মজার ম্যাথ সলভ করব। তাহলে চলো আমরা প্রথম ম্যাথটা পড়ে আসি। প্রথম ম্যাথটা আমাদের কি বলছে যে 4 m/1 বেগে প্রবাহিত একটি নদীর এক পারে দাঁড়ানো একজন চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে স্রোতের দিক বরাবর সমবেগে দৌড়াতে থাকলো। আচ্ছা, তাহলে এতটুকু তো আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে চোর পুলিশের খেলা এখানে। তাহলে চলো দেখি কে জিতে। তাহলে বলছে যে এখানে হ্যাঁ থাকলো। তারপর বলছে যে বোটের বেগ, মানে যে পুলিশের যে বোটটা ছিল সেই বোটের বেগ ছিল 5 m/1 এবং সেই বোটটা স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দিয়েছে। তো একটা সময় পরে পুলিশ যদি চোরকে ধরতে পারে তাহলে এই যে চোরটা যেই বেগে রওনা করা শুরু করছিল বা যেই বেগে দৌড়ানো শুরু করছিল নদীর পাড়া বরাবর সমবেগে, সেই বেগটা কত, চোরের বেগটা কত। তাহলে চলো ম্যাথটা খুব ইন্টারেস্টিং। তো পুলিশ চোরকে ধরে ফেলছে এবং আমরাও চাই যে এভাবেই হোক। তাহলে আমরা দেখবো যে চোর কত বেগে আসলে দৌড়েছিল। তাহলে এই ম্যাথটা সলভ করার সময় অবশ্যই আমরা কি করব, প্রথমে যখন আমরা সলিউশন করব তাহলে খেয়াল করো আমরা সলভ করব যখন, তখন আমরা আগে চিত্রটা এঁকে নেব। চিত্রটা কি ছিল, যে এই হলো একটা নদী ছিল, এই নদীতে এই দিকে ছিল আমাদের কিসের বেগ, আমাদের এখানে বলে দিচ্ছে যে এত বেগে প্রবাহিত নদী, তার মানে এত বেগে প্রবাহিত নদী মানে কি, এটা স্রোতের বেগ। নদী প্রবাহিত হওয়া মানে আসলে স্রোত প্রবাহিত হচ্ছে 4 মিটার/সেকেন্ড। তো এইখানে ধরো পুলিশের বোটটা ছিল এই বিন্দুতে, এইটা ঠিক বিপরীত বিন্দুতে ছিল কার, এই চোরটা দাঁড়ানো ছিল। ঠিক আছে, আল্লাহ জানে কি চুরি করছে সে, এই চোরটা দাঁড়ানো ছিল। তো এই চোরটা এই পুলিশকে দেখে কি করলো, সরাসরি দৌড় দেওয়া শুরু করলো এবং সমবেগে দৌড়ানো শুরু করলো। এটাকে আমরা বললাম ভিসি, ভেলোসিটি অফ চোর। আচ্ছা ঠিক আছে, এখন পুলিশ যে বেগে রওনা শুরু করছে, পুলিশ কি করছে, পুলিশ হলো স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। দেখছো পুলিশ কিন্তু ভালোই চালাক। কেন? কারণ পুলিশ যদি চোরকে দেখে সোজাসুজি যাত্রা শুরু করতো তাহলে হয়তো ধরার পসিবিলিটি খুবই কম থাকতো। কারণ পুলিশ এতটুকু জানে যে আমি যদি এই বরাবর যাত্রা শুরু করি, চোর যদি এই বরাবর গতিশীল হয়, চোর তো একসময় এখানেই যাবে। তো আমি যদি এই বরাবর গতিশীল হই তাহলে স্রোত আমাকে এদিকে ঠেলে নিয়ে যাবে, দ্যাটস আমি পৌঁছাবো কি, এই জায়গায় পৌঁছাবো। তো পুলিশের মাথায় ভালো বুদ্ধি আছে। আচ্ছা যাই হোক, তো এখন খেয়াল করো বোটের বেগ তো 5 m/1 আমাকে বলে দিয়েছে। তাহলে এখানে হলো 5 m/1। ওকে ফাইন, আমরা 5 m/1 দিয়ে ফেললাম। তো স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ দিল। ওকে, এখন আমাকে বলে দিল যে চোর এক সময় ঠিকই যদি এই বরাবর যদি যাত্রা শুরু করে, পুলিশ আসবে কোন বরাবর, এই বরাবর। তো এই বরাবর গিয়ে চোর এবং পুলিশ কি করছে, একজন আরেকজনকে, এটা চোর এটা কি পুলিশ, ধরে ফেলছে। আচ্ছা ওকে ফাইন, বুঝলাম ধরে ফেলছে। তো আমাদের যেটা বের করতে বলছে যে এই যে ভিসি, এই ভিসির মানটা কত। তো আমরা এই ভিসির মানটা কিভাবে বের করব, খেয়াল করো তো ভাই, এটা অনেক ভাবে সলভ করা যায়। আমি তোমাদের সবচেয়ে সহজ ভাবে সলভ করার মতো প্ল্যান বলে দিচ্ছি। সেটা কি, সেটা হলো যে আমরা এইটুকু বলতে পারতেছি যেহেতু পুলিশ চোরটাকে ধরতে পারতেছে, তার মানে কি চোর এই বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করছে পুলিশের ঠিক যাত্রাগান থেকে ওই বরাবর অতটুকু সরে গেছে। এটি কিন্তু চাইলেই বলতে পারি। এবং চোর যেই সময় এখানে গেছে, এমন তো না যে চোর এখানে যাইয়া ওয়েট করতেছে যে পুলিশ তুমি আসো আমাকে ধরে নিয়ে যাও, এরকম তো না। তার মানে যেই সময় চোর এখান থেকে এখানে গেছে, পুলিশেরও ঠিক ওই সময় এখান থেকে এই বরাবর সে দূরত্ব অতিক্রম করছে। তার মানে আমরা এইটুকু ক্লিয়ার যে চোর অনুভূমিক মানে নদীর পার বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করছে যেই সময়, ওই সময় পুলিশের বোটটা ঠিক অনুভূমিক দিকে ওই একই দূরত্ব অতিক্রম করছে। তার মানে আমরা বলতে পারি যে চোরের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু পুলিশের কি লিখবো, কি লেখা যায়, পুলিশের অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব বা পুলিশের কি পার্শ্ব সরণ, পুলিশের পার্শ্ব সরণ, এই দুটো কি ইকুয়াল। আচ্ছা তাহলে চোর কতটুকু দূরত্ব অতিক্রম করে সে আমি এটা এখানে মার্কিং দিই, এখানে বললাম সি। তাহলে চোর যায় হলো কি বিসি বরাবর, তার মানে এই বিসি হলো চোরের অতিক্রান্ত দূরত্ব। তো আমরা চোরের অতিক্রান্ত দূরত্ব কি লিখতে পারি, আমরা জানি যে এইখানে x ইজ ইকুয়াল টু ধরো সে আমরা দিই সি, মানে চোরের অতিক্রান্ত দূরত্ব আর পুলিশের অতিক্রান্ত কি অনুভূমিক দূরত্ব সেটা সেম, তাহলে আমরা এখানে xp দিই। আচ্ছা ওকে ফাইন, তাহলে এই xc দ্বারা কি বোঝায়, চোরের অতিক্রান্ত দূরত্ব। তাহলে চোর কত বেগে যাত্রা শুরু করছে, vc বেগে। তার মানে এখানে আমরা বলতে পারি x = vt। তাহলে এখানে আমরা vc * t
এইটা কোনটি, যেই টিতে ওই পুলিশের বোটটা এখান থেকে এই অনুভূমির দিকে এতটুকু সরে, ঠিক আছে। বা এইভাবে আমরা চাইলে বলতে পারি যে যেই সময় আসলে এই যে চোর এখান থেকে যেখানে আসছে, যে সময় লাগছে ওই সময় কি আমাদের পুলিশটা নৌকা নিয়ে বা বোট নিয়ে নদীতে পার হয়ে গেছে, তার মানে এখানে হলো নদী পার হওয়ার সময়টা বসবে। আচ্ছা ঠিক আছে, ইজিক্যাল টু এই যে এক্স, এই এক্স পি ইজিক্যাল টু কি বলতে পারি, পুলিশের যে বোটটা সেই বোটটার এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে পুলিশের বোটের এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বের সূত্র আমরা কি জানি, আমরা জানি ভিটি প্লাস পুলিশের বেগের অনুভূমিক উপাংশ এই দিক বরাবর, তাহলে কত এখানে 60 ডিগ্রি ইনটু কি টি। তাহলে এখন এখানে খেয়াল করো, এই যে যেই সময় চোর এখান থেকে এখানে গেছে ঠিক ওই সময় পুলিশ নদীটা কি পার হয়েছে, তার মানে দুইটা টাইম কি একই, এখান থেকে টাইম আমরা কি করতে পারি, জায়গায় ক্যান্সেল করতে পারি। তাহলে ক্যান্সেল করলে আমরা বলতে পারি ভিসি ইজ ইকুয়াল টু ভিটি প্লাস ভিভি cos 60 ডিগ্রি। তাহলে এটার মান কত হয়, ভিটির মান হয় আমাদের স্রোতের বেগের মান আসলে কত দেওয়া 4 প্লাস ভিভির মান কত দেওয়া 5 ইনটু এখানে কত আসবে হাফ, তার মানে এখানে আমাদের এখানে আসবে 8 প্লাস 5 বাই 2, আমরা যদি লসাগু করি তাহলে 13/2, তাহলে আমাদের 6.5 ms ইনভার্স 1। তার মানে চোরের যে বেগটা, এই চোর সাহেব সে 6.5 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দেওয়া শুরু করছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে এই হলো আমাদের ম্যাথ, আশা করি তোমরা ম্যাথটা খুবই মজা পেয়েছো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা চলো এই টাইপের আরেকটা মজার ম্যাথ দেখি। তাহলে চলো আমরা প্রথমবারের মতো এই দ্বিতীয়বারের ম্যাথটাও খুব মজায় মজায় সলভ করে ফেলি। দ্বিতীয়বার ম্যাথটা কি বলছে খেয়াল করো, বলছে চলো আমরা পড়ি যে একজন ব্যক্তি নৌকা দিয়ে নদী পার হতে চায়, খুবই ভালো সংবাদ, সে নৌকা দিয়ে নদী পার হতে চায়। আচ্ছা তাহলে পরে কি বলছে দেখি, যদি সে সর্বনিম্ন পথ বেছে নেয় বা সর্বনিম্ন সময় নদী পার হতে চায় তাহলে সে 10 মিনিটে পার হয়। তাহলে এই আমাদের একটা ম্যাথ সলভ করার জন্য একটা ক্লু দিয়ে দিয়েছে। আচ্ছা, এবং সে নদীর স্রোত বরাবর 120 মিটার পথ অতিক্রম করে। তার মানে কি বুঝলাম আমরা, বুঝলাম হলো যে এই যে ব্যক্তি যে হলো একটা নৌকা দিয়ে নদীটা পার হতে যাচ্ছে, সে হলো যদি সর্বনিম্ন সময় নদীটা পার হতে চায় তাহলে তার সময় লাগে 10 মিনিট, এবং সে সর্বনিম্ন সময় নদী পার হতে গিয়ে সে নদীর স্রোত বরাবর 120 মিটার পথ অতিক্রম করে। আচ্ছা ওকে ফাইন। তাহলে বলছে যে যদি সে সর্বনিম্ন পথ বেছে নেয়, আগে নিয়েছিল সর্বনিম্ন সময় বেছে, এখন হলো সর্বনিম্ন পথ বেছে নিছে, তাহলে সর্বনিম্ন পথ বেছে নিলে তার সময় লাগে 12.5 মিনিট, ঠিক আছে ওকে ফাইন। তো আমাদের কি চাইছে, আমাদের চাইছে হলো যে স্থির পানির সাপেক্ষে নৌকার বেগটা কত, মানে সেই যে একটা নৌকা নিয়ে মানে যাত্রা শুরু করছিল সেই বেগটা আসলে কত ছিল। তাহলে আমাদের যে ক্লুগুলো ছিল, দেখো আমি তোমাদের একটা কথা বলি যে ফিজিক্সের যে ম্যাথগুলো থাকবে সেগুলো যতই বড় হোক না কেন, তোমরা যদি সেই ম্যাথগুলোকে ভেঙে ভেঙে তোমাদের কি কি দেওয়া আছে সেই জিনিসগুলো যদি খুব সুন্দর করে একটা জায়গায় লেখো এবং আর কি কি দরকার হবে এবং সেই দরকার অনুযায়ী তোমরা ফর্মুলাগুলো যদি বসাও তাহলে দেখবে যে অটোমেটিক্যালি তোমাদের ম্যাথ হয়ে যাচ্ছে। এবং অবশ্যই তোমাদের বেসিকটা এই ব্যাপারে ক্লিয়ার থাকতে হবে। তাহলে বেসিক ক্লিয়ার থাকলে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ওয়েতে একটা ম্যাথ সলভ করতে পারি এবং আমাদের টাইমটাও কমে আসবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হলো এই যে ম্যাথ সলভ করার ক্ষেত্রে যে টাইম কমানোর ব্যাপারটা, এটা কিন্তু টোটালি ডিপেন্ড করে তোমার প্র্যাকটিসের উপর, তুমি তোমার বাসায় বসে কতটা প্র্যাকটিস করতেছো। তো আমরা একটা জিনিস মনে করি কি, আমরা একটা ম্যাথ পারি তার জন্য আমরা রেখে দিই, কিন্তু এই রেখে দেওয়া ম্যাথটাই কিন্তু পরীক্ষার সময় আমাদের দেখবে সবচেয়ে বেশি টাইম নেয়। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের বাসায় বসে ম্যাথ বারবার প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার ফলে হবে কি, একটা ম্যাথ দেখলে আমরা কোন ওয়েতে আগাইলে আমাদের টাইমটা কমে যাবে সেটা আমাদের অলরেডি মাথায় চলে আসবে, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো আমরা সলভ করা ট্রাই করি। তাহলে আমাদের যেখানে ক্লুগুলো দিয়ে দিয়েছে সেটা আমরা একটু লিখি। আমাদের কি কি বলছে, প্রথম কথা বলছে যে নদী পার হইতে চায় তাহলে সে 10 মিনিট সময় লাগে, ন্যূনতম সময়। তাহলে ন্যূনতম সময়ের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, টি মিনিমাম জানি আমরা কি, নদীর প্রস্থ বাই কত ভিবি। তাহলে চিত্রটা একটু আঁকি। চিত্রটা বলছে কি যে একটা নদী আছে, সেই নদী যদি ন্যূনতম সময় সে পার হতে চায় তার মানে কি 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। আর এই বরাবর হলো কি আমাদের ভিটি, এই বরাবর হলো ভিবি। তো সে আসবে কোন বরাবর, সে আসবে হলো অবশ্যই এই বরাবর। তাহলে এইখানে আমি একটু বাড়াই দিই এটাকে, এই তাহলে এটা ধরো বি, এটা ধরো সি। তাহলে সে এইটুকু যাবে কত 120 মিটার, এইখান থেকে এইটুকু 120 মিটার পর সে এই নদীর স্রোত বরাবর অতিক্রম করবে, সেটা আমাকে বলে দিয়েছে। তাহলে এইটা একটা ক্লু হইতে পারে। দেন আবার একটা ক্লু কি এখানে বলছে যে x ইজ ইকুয়াল টু, খেয়াল করো তাহলে আমরা জানি কি ওই যে পার্শ্ব সরানোর সূত্রটা, x ইজ ইকুয়াল টু vt প্লাস আর কোন কোন বেগ কাজ করতেছে, আর কিন্তু কোনো বেগ কাজ করতেছে না। কেন কাজ করতেছে না, কারণ এই যে vb, এই vb এর এই দিক বরাবর, এই যে vb এর অনুভূমিক উপাংশ কত, শূন্য। কেন শূন্য, কারণ vb cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে তুমি লিখে দাও, কোনো সমস্যা নাই, vb cos 90 ইনটু কি টি মিনিমাম। কেন টি মিনিমাম, কারণ তোমাকে কতক্ষণ ধরে এখানে ঠেলবে, যতক্ষণ না তুমি নদীর ওই পারে যাচ্ছ। আচ্ছা
তাহলে x ইজ ইকুয়াল টু এখানে vt এটা তো 0 চলে আসে, আর ইনটু কি থাকবে t মিনিমাম। t মিনিমাম ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, t মিনিমাম ইজ ইকুয়াল টু আমরা একটা কাজ করি, t মিনিমামই রাখি, আমাদের কাজে লাগবে, যেহেতু আমি t মিনিমাম মানটা জানি আর কি। তো এটা 2 নাম্বার। ওকে ফাইন, তাহলে এই হলো আমাদের প্রথম চিত্র অনুযায়ী এই দুইটা ক্লু আমরা জানি। আচ্ছা আমরা চিত্র 2 বলতে তার যে সেকেন্ড পদ কি, সে যদি সর্বনিম্ন পদ বেছে নেয় তাহলে তার সময় লাগে 12.5 মিনিট। আচ্ছা সর্বনিম্ন পদ বেছে নেয়, এটা মানেটা কি, এটার মানেটা হলো যে এই যদি স্রোতের বেগ vt এই বরাবর হয়, সর্বনিম্ন পথটা হলো কেটা নদীর প্রস্থ বরাবর, এটা হলো সর্বনিম্ন পথ। তাহলে সে যদি এই বরাবর যাইতে চায় তাহলে তার যাত্রা শুরু করা লাগবে কোন বরাবর, অবশ্যই এই দিকে কোনটা বরাবর যাত্রা শুরু করা দরকার। তাহলে এটা যদি আমি আলফা কোণ ধরি, এটা হবে কি vb। তাহলে ধরলাম যে এই আলফা কোণের মানটা এমন হবে যাতে সে ন্যূনতম পথ বরাবর সে কি করতে পারে, নদীটা পার হইতে পারে, এবং ন্যূনতম পথ নদী পার হতে তার 12 মিনিট সময় লাগে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, t d বাই vb sin আলফা ইজ ইকুয়াল টু কত, 12.5 মিনিট। তাহলে আমাদের এই যে তিনটে ইকুয়েশন আছে, এই তিনটে ইকুয়েশন দিয়ে আমাদের এখন ম্যাথগুলো সলভ করতে হবে। তো অলরেডি হয়তো তোমরা অনেকে পেরে গেছো, তো যারা এখনো বুঝতে কষ্ট হচ্ছে তাদের জন্য আমি এটা সলভ করে দিচ্ছি। আচ্ছা খেয়াল করো, এইখান থেকে আমাদের তো লাগবে কার মান, vb এর মান। তো vb এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা একটা বিষয় খেয়াল করো তো, আমরা একটা জিনিস জানি যে সে যেহেতু নৌকাটা সরাসরি পার হয়ে করে যাইতেছে বা পৌঁছতে পারতেছে, তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি যে vb cos আলফা এটা কার সমান হবে, অবশ্যই vt এর সমান হবে। কিভাবে বললাম এটা, কারণ আমরা এটা জানি যে এই যে vb cos আলফা যে ব্যাপারটা, এই যে vb cos আলফা, এই vb cos আলফাটা কার সমান হয়, vt সমান যদি হয় তাহলে কি হবে, এই vt আর এই vb cos আলফার এইদিকে যে উপাংশটা সেটা যদি সমান হয়ে যায় তাহলে এটা একজন একজনকে কি করে দেয়, ক্যান্সেল করে দেয় বা প্রশমিত করে দেয়, বা এদের লব দেখি শূন্য আসে। দ্যাটস ওয়াই নৌকাটা খুব সুন্দর করে এই বরাবর চলে যায়, মানে একটা স্রোতহীন নৌকার মতো সে আচরণ করে। তাহলে এখানে আমরা যদি কোনোভাবে খেয়াল করব vt এর মান আর এই আলফার মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের vb এর মানটা বের করা একদম ইজি হয়ে যাবে। তাহলে দেখো vt এর মানটা বের করার জন্য আমরা কিন্তু এক না, আমরা 2 নং সমীকরণ থেকে কিন্তু চাইলে এই vt এর মানটা বের করতে পারি। কিভাবে, কারণ দেখো x এর মান আমাকে বলে দিয়েছে যে সে 120 মিটার পথ অতিক্রম করে, এই 120 vt আর এখানে কি t মিনিমাম, এর মান আমরা জানি কত, 10 মিনিট। তাহলে এখানে 10 দিতে পারি। সুতরাং vt এর মান 120 ভাগ কত, 10, তার মানে এখানে 12 মিটার পার মিনিট আমরা vt এর মান পেয়ে গেলাম। ওকে ফাইন, এরপর আমরা কি করতে পারবো, এরপর আমরা বের করব আলফা মান। আলফা মান কিভাবে বের করা যায় খেয়াল করো, এই যে 1 নং সমীকরণ আর এই যে 3 নং সমীকরণ, এই সমীকরণ থেকে কিন্তু আমরা চাইলে আলফা মানটা বের করতে পারবো। কিভাবে পারবো খেয়াল করি, দেখো এই যে t মিনিমাম 1 ও 3 হতে কি পাই আমরা, t মিনিমাম ইজ ইকুয়াল টু জানি কি, জানি হলো d বাই vb sin আলফা। তাহলে এখন বিষয়টা খেয়াল করো, এই যে d বাই vb sin আলফা, এইটুকু ইজ ইকুয়াল টু সরি t ইজ ইকুয়াল টু এটা আর কি। তো এই যে d বাই vb এই d বাই vb এটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, t মিনিমাম লেখা যায় না, তাহলে আমরা t ইজ ইকুয়াল টু t মিনিমাম বাই sin আলফা বলতে পারি। তার মানে sin আলফা ইজ ইকুয়াল টু কি থাকে আমাদের, t মিনিমাম ভাগ কি t। তো t মিনিমাম মান হলো 10 আর এটা মান হলো 12.5। ওকে, তাহলে এখান থেকে আমরা সলভ করে আলফা মানটা বের করতে পারি কিভাবে, sin ইনভার্স 10 ভাগ 12.5। আমরা যদি সলভ করি, আমরা এটা সলভ করলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হলো 53.13 ডিগ্রি। আচ্ছা ওকে ফাইন, এটা রাখলাম। এবং এই আলফাটা ইউজ করে আমরা এখন এই যে সমীকরণ 4, এই 4 নং সমীকরণ ব্যবহার করব। তাহলে লিখব 4 হতে, তাহলে 4 হতে আমরা কি পাই, 4 হতে যে জিনিসটা পাই সেটা হলো vb cos আলফা ইজ ইকুয়াল টু কি vt। তো এখান থেকে সেটা খেয়াল করো, আমাদের যেটা লাগবে vb এর মান, তাহলে vb ইজ ইকুয়াল টু কি v cos আলফা। তো vt মানটা কত জানি, vt মানটাকে বের করছি কত, 12। তাহলে এখানে দিব আমরা 12 আর vb cos আলফা মান যদি এটা আমরা বসাই, এটা বসালে আমরা ক্যালকুলেটরে দেখব যেটা কত আসে 3/5। এই যে 3/5 আসছে, এখন আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার কথা আসবে, দেখো একটু খেয়াল করি আমরা, এটা 12 * 5 এখানে 3, তার মানে এটা কাটলে 4 4 5 20 মিটার পার মিনিট। তো এই যে এককটা কিন্তু কেউ ভুল করো না, কারণ এখানে কিন্তু সব জায়গায় দেখো আমরা মিটার, এই যে মিনিট, আর এখানে কি আছে আমাদের মিটার। তো আমাদের এই শেপ vb এর যে মানটা, সেই মানটা আসবে কত, 20 মিটার পার মিনিট। তার মানে এই যে ব্যক্তি যে নদীটা পার হচ্ছিল তার বেগটা ছিল কত, 20 মিটার পার মিনিট। ঠিক আছে, তো
তো এই হলো আমাদের ম্যাথ। এখন এই ম্যাথটা তোমরা চাইলে অনেক নিয়মে করতে পারো, কোনো সমস্যা নেই। যদি লজিক্যাল হয়, যদি ভ্যালিড নিয়ম হয় এবং অ্যান্সার যদি এটা আসে, তাহলে অবশ্যই তোমাদের সেই ম্যাথটা ঠিক থাকবে। ওকে, তাহলে চলো আমরা এই পার্ট 2 এর লাস্ট যে ম্যাথটা, সেই ম্যাথটা সলভ করি। আমরা এখন আমাদের পার্ট 2 এর লাস্ট ম্যাথটা করব। এই ম্যাথটা অনেকটাই ইম্পর্টেন্ট এবং অনেকটাই মজাদার। তো দেখো, আমি ম্যাথটা পড়তেছি তোমাদের জন্য। বলছে কি যে দুইজন সাঁতারু একই সময় মানে এট দ্য সেম টাইমে আর কি, দুইজন সাঁতারু এ থেকে যাত্রা শুরু করে বি পয়েন্টে পৌঁছতে চায়। তো ম্যাথটার কোনো চিত্র নাই, অবশ্যই আমাদের চিত্রটা আগে এঁকে নিতে হবে। আচ্ছা ওকে, আমরা আগে কোশ্চেনটা পড়ে নিই। তাহলে কি বললাম আমরা? দুইজন সাঁতারু একই সময় এ থেকে যাত্রা শুরু করে বি পয়েন্টে পৌঁছাতে চায়। আচ্ছা ওকে, ফাইন, বুঝলাম। তাহলে একজন সাঁতারু সরলরেখা বরাবর পৌঁছালো। দেখো এখানে কিন্তু বলছে যে একজন সাঁতারু সরলরেখা বরাবর পৌঁছালো, তার মানে কি সে পৌঁছে গেছে এমন না, কিন্তু সে সরলরেখা বরাবর যাত্রা শুরু করছে। সে এমন কোণেই বা এমন দিকে যাত্রা শুরু করছে যাতে সে নদীটা সরলরেখা বরাবর অর্থাৎ প্রস্থ বরাবর পৌঁছেছে আর কি। এবং অপরজন স্রোতের সাথে সমকোণে যাত্রা শুরু করলো, তার মানে এই যে দ্বিতীয় জন, সে হলো যাত্রা শুরু করছে হলো কি সরলরেখা বরাবর অর্থাৎ নদীর এই যে স্রোতের সাথে সমকোণে 90 ডিগ্রি বরাবর। আচ্ছা ঠিক আছে, যাত্রা শুরু করলো। তাহলে বলছে দ্বিতীয় সাঁতারু বি পয়েন্ট থেকে যতটুকু পথ দূরে সরে গিয়েছিল ততটুকু হেঁটে বি পয়েন্টে আসলো। আচ্ছা, বোঝা যাচ্ছে যে হয়তো বা সে যাত্রা করছে সরলরেখা বরাবর, সে এইখানে না গিয়ে এখানে আসছে, তো এইখান থেকে সে আবার হাইটে এখানে গেছে। ওকে ফাইন, বুঝলাম। কিন্তু দেখা গেল উভয় সাঁতারু বি পয়েন্টে একই সাথে পৌঁছলো। কি একটা আজব ব্যাপার দেখছো? একজন যাত্রা শুরু করছে, মানে ব্যাপারটা আমি তোমাদের চিত্র ভাবছিলাম যে কোশ্চেনটা পড়ে রাখাবো, কিন্তু যে কোশ্চেন করছে চিত্র না আঁকলে আসলে বোঝার কোনো ওয়ে নাই আর কি। দেখো সলিউশন। তাহলে এই হলো আমাদের চিত্রটা। তো একজন সাঁতারু সে এমন ভাবে যাত্রা শুরু করছে যাতে করে সে এই বরাবর আসতে পারে। ওকে, প্রথম জন। তাহলে এই বরাবর আমরা কি দিব? VB1, আর সেই বরাবর চলে আসছে, এই বরাবর ছিল কি স্রোতের বেগ, এবং এই কোণটার মান ছিল কি আমাদের আলফা। আচ্ছা, দ্বিতীয় জনের ক্ষেত্রে কি হয়েছে একটু দেখি তো কাহিনীটা। যে এই ছিল আমাদের স্রোতের বেগ VT, আর সে যাত্রাই শুরু করছে কি বরাবর? একদম স্রোতের সাথে লম্ব বরাবর, তার মানে VB2, তার 90 ডিগ্রি বরাবর যাত্রা শুরু করছে। তো শুরু করার পর সে কোথায় আসছে? হ্যাঁ, সে যদি এইভাবে যাত্রা শুরু করে স্রোতের কারণে সে এই বরাবর কোণটার দিকে চলে আসবে। এটা আমরা জানি, আমরা খুব জেনে গেছি। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের সি, এটা হলো সে আমাদের বি, এটা আমাদের সে এ, এটা আমাদের সে হলো এ, এটা আমাদের বি। ওকে ফাইন। তাহলে ও এ থেকে যাত্রা শুরু করছে এবি বরাবর VB2 বেগে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে সে এসি বরাবর পৌঁছেছে নদীটা। হ্যাঁ, বুঝলাম। তারপর কি বলছে? বলছে যে সে যতটুকু দূরে সরে গেছে, মানে এইখান থেকে যতটুকু সে দূরে সরে গেছিল এইটুকু পথ সে আবার হাইটে এখানে চলে আসছে, তার মানে এখান থেকে সে হাঁটা শুরু করছে এই বরাবর। তো হাঁটা শুরু করছে, ধরলাম সে হাঁটছে হলো VB2 প্রাইম বেগে। এটা হলো তার হাঁটার বেগ, এটা হলো তার হাঁটার বেগ। সে হেঁটে আবার কোথায় আসছে? বি বিন্দুতে আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এইবার বুঝলাম তাহলে আমরা। হ্যাঁ, এরপরে কি বলছে দেখি, যে যতটুকু পথ দূরে গিয়ে পৌঁছেছিল ততটুকু হেঁটে বি পয়েন্টে আসলো। হ্যাঁ, আমরা এটা বুঝছি এবার। কিন্তু দেখা গেল উভয় সাঁতারু বি পয়েন্টে একই সাথে পৌঁছানো। কি একটা আজব ব্যাপার দেখছো বিষয়টা? কি বলছে এটা কি? যাই হোক, খুব এফিসিয়েন্সি আর কি, দেখছো? যাই হোক, এখন মেইন ব্যাপারটা কি? মেইন ব্যাপারটা বলছে যে হ্যাঁ ঠিক আছে, একই সাথে পৌঁছেছে। তারপরে বলছে যে এই যে সে হেঁটে যা আসছে, তার যে সে হাঁটার বেগটা কত ছিল, এটা আমাকে কোশ্চেনে চাইছে। এবং আরো বলছে স্থির নদীতে উভয় সাঁতারুর বেগ ছিল 2.5 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের বেগ ছিল 2 কিলোমিটার পার আওয়ার। দেখছো কি মজাটা নিচ্ছে আর কি ম্যাথে? মানে বিষয়টা হইলো যে একটা সাঁতারু সে সরলরেখা বরাবর পৌঁছেছে, ঠিক আছে, যাত্রা শুরু করা নাই, কিন্তু এই বরাবর সে যাত্রা শুরু করছে, সরলরেখা বরাবর পৌঁছেছে প্রথম সাঁতারু। দ্বিতীয় সাঁতারু করছে কি? সে যাত্রা শুরু করছে সরলরেখা বরাবর, সে পৌঁছেছে এখানে যাইয়া সেই বিন্দুতে, সে হাইটে আবার এখানে আসছে বি বিন্দুতে। তো দেখা যায় এই যে সাঁতারু এখানে বি বিন্দু আসতে সময় লাগে, এখানে যাইয়া এখানে আসতে সেম সময় লাগছে, মানে দুজনের ওই সময় দেখা হয়েছে। তার মানে কি বুঝলাম হইলো যে ওর এই নদীটা পার হইতে যে সময়টা লাগে, এই যে ওর এই নদীটা পার হইতে আমাদের এই নদীটা পার হইতে যেই সময়টা লাগে, সেই এইখান থেকে ও এইখানে আসবে, ধরলাম এটা T2, আর এইখান থেকে এইখানে আসবে, এটা ধরলাম আমরা T2 প্রাইম। এই দুটার যোগফল কি হবে? একই হবে। আমাদের তো এইটাই মেইন করতেছে। তো এতটুকু হলো ম্যাথের আমাদের মেইন ব্যাপারটা। কি বলছে মেইন ব্যাপারটা? যে প্রথম সাঁতারু নদীটা পার হয়ে এই বিন্দুতে আসবে, আর দ্বিতীয় সাঁতারু সে যাবে সেই বিন্দুতে, যতটুকু সরে গেছে ততটুকু সে আবার হেঁটে আবার বিন্দুতে আসবে।
তো এই যে মোট যে সময় সেটা ওর এই নদী পার হওয়ার সময় কি হবে, সমান হবে দেখি তারা কি দুজনে উভয় একই সময় দেখো যে বলছে, কিন্তু দেখা গেল উভয় সাঁতারু বি পয়েন্টে একই সাথে পৌঁছালো। ওকে ফাইন, তাহলে আমরা আমাদের মোটামুটি ম্যাথ কিভাবে করে সেটা জেনে গেছি। তাহলে এখন আমাদের কি সলভ করার ওয়ে, তার মানে আমরা এইটুকু বুঝলাম যে এখানে t1 ইজিক্যাল টু হবে t2 প্লাস t2 প্রাইম। তাহলে এটা করার জন্য আমাদের কি কি আরো সলভ করতে হবে খেয়াল করো। প্রথম কথা হলো যে আমাদের সেই t1 t2 আর t2 প্রাইম যদি বের করতে হয় আমাদের কি কি জিনিসগুলো লাগবে একটু খেয়াল করো আমাদের। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি, এখানে লিখি আমরা t1 ইজিক্যাল টু d বাই vb1 sin আলফা। তো প্রথম কথা হলো আলফার মানটা আমি জানি না, এই আলফার মানটা আমাদের কি বের করতে হবে, আসলে আলফার মানটা কত। তো এই আলফার মান বের করার জন্য আমরা তো জানি এটা ফর্মুলা আমাদের আছে, সেটা কি যে আমরা জানি যেহেতু সে সরল রেখা বরাবর বা নদীর প্রস্থ বরাবর পৌঁছে গিয়েছেই, তাহলে এই ক্ষেত্রে তার আলফার মানটা আমরা চাইলে এইভাবে বের করতে পারি, কিভাবে মাইনাস ভিটি বাই কি ভিবি, তার মানে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ভিটি, ভিটি এর মান কত 2 আর এখানে হলো 2.5। ওকে ফাইন, এটা হলো আলফার মান। তাহলে এই আলফার মানটা আমি এক নং সমীকরণে বসালে কি আসবে আমাদের t1 ইজ ইকুয়াল টু আসবে d বাই vb1 sin আলফার মান কি cos ইনভার্স, এটা বড় দিয়ে দিই আমি, এই মাইনাস 2/2.5। তো তোমরা একটা কাজ করো, তোমরা এটা ক্যালকুলেটরে বসে দেন করো, মানে করো, আমি একবারে করি আর কি। তো এখানে আমাদের কি বলছে d বাই কি থাকছে আমাদের vb1 এর মানটা কত, vb1 এর মানটা আমরা পরে বসাই দেখি আমাদের কি আসে আর কি। এটা বসালাম, আর sin cos ইনভার্স এটা যদি আমরা সলভ করি ক্যালকুলেটরে, সলভ করলে আমাদের आंसर আসবে 3/5। আমরা যদি এই টোটালটাকে সলভ করি, টোটালকে সলভ করলে আমাদের आंसर আসবে কি 3/5। তোমরা ক্যালকুলেটরে করে দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা t1 ইকুয়াল আর কি পাচ্ছি, t1 ইকুয়াল টু আমরা যদি এটা উঠাই দিই তাহলে 5d বাই vb1, এখানে আমরা 3 পাচ্ছি। ওকে ফাইন, তাহলে একটা আমরা পেয়ে গেলাম। এখন সেম ভাবে আমরা কি করব, সেম ভাবে আমরা ওর এই যে t2 মানে ওর নদী পৌঁছাতে সময়, মানে নদীর ওই পারে যেতে সময় সেটা কতটুকু লাগে, যেহেতু লম্ব বরাবর যাত্রা শুরু করছে তার মানে ওর লাগবে কি সবচেয়ে মিনিমাম টাইম। তাহলে 2t কি জানি d বাই vb2, এটা তো আমরা জানি স্বাভাবিক কথা। ওকে ফাইন, এটুকু বের করলাম। এখন আমরা যেটা জানি এই t2 প্রাইম বের করতে হবে, t2 প্রাইম বের করতে হবে কিভাবে, t2 প্রাইম বের করব সে যতটুকু ওই পাশে চলে গেছিল ততটুকু হেঁটে আবার বি পয়েন্টে আসছে, তাহলে সেই সময়টা বের করতে হবে। তাহলে সেই সময়টা কি বের করবো, আমরা যদি বিসি এর দূরত্বর মানটা জানি এবং ওই বরাবর সে কত বেগে হেঁটে আসছে সেটা দিয়ে আমি চাইলে এইখানকার টাইমটা বের করতে পারবো। তাহলে কিভাবে সলভ করবো খেয়াল করো, আমরা লিখবো এখানে বিসি ইজ ইকুয়াল টু এই যে বিসি বা সিবি তুমি যেটাই বলো না কেন সেইখান থেকে এখানে হেঁটে আসছে, কোন কত বেগে হেঁটে আসছে ভিবি প্রাইম vb2 প্রাইম বেগে হেঁটে আসছে। তাহলে আমরা জানি x ইজ ইকুয়াল টু v ইনটু t, তাহলে এখানে v জায়গায় কি হবে vb2 2 হবে 2 না, এই 2 তো সে নদীতে মানে নদীতে যাত্রা শুরু করছিল, বাট সে হলো এই পার বরাবর সে যখন এখানে যাত্রা শুরু করে এখানে আসছে, তো সে তো এটা তার বি পয়েন্ট না, তাদের ইচ্ছা ছিল কি বি পয়েন্টে যাওয়া, তো সে বি পয়েন্টে যাওয়ার জন্য সে আবার নিরিবিলি হাঁটতে 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 চলে আসছে। এই নিরিবিলি যে কত বেগে হাঁটতেছিল সেইটা, তাহলে সেটা হলো কি vb2 প্রাইম ইনটু t, এই যে t, এই tটাই হলো তোমার সেই 2t প্রাইম। তাহলে 2t প্রাইম ইজ ইকুয়াল টু আমরা কি বের করব, এখন আমরা একটু কাজ করি, এই vc এর মানটা বসাই। vc মান মানে কি সে কতটুকু সরে গেছিল, পার্শ্ব সরণ, পার্শ্ব সূত্রটা আমরা জানি, কিভাবে জানি vt প্লাস 0, কেন 0, কারণ সে যাত্রা শুরু করছে 90 ডিগ্রি বরাবর, তো 90 ডিগ্রি বরাবর যাত্রা শুরু করলে তার এই স্রোত বরাবর তার কোনো উপাংশ থাকে না, এজন্য কি দিছি 0 ইনটু কি নদী পার হতে কত সময় লাগে, নদী পার হতে সময় লাগে কত, এই যে t2, তাহলে এখানে আমরা কি বসাতে পারবো t2 বসাতে পারবো। ওকে খেয়াল করো, এই আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা t1 পাইলাম, t2 পাইলাম, আর কি পাইলাম এখান থেকে t2 প্রাইম পাইলাম। তাহলে এখন আমরা কি লিখবো, আমরা একটু মুছতে হবে আমাদের। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, ধরো আমরা এখান থেকে মুছি, ওকে। তাহলে আমাদের কি লিখতে হবে, আমরা জানি এখানে কোশ্চেন মতে t1 এটা কার সমান হবে, t2 প্লাস t2 প্রাইমের সমান হবে। তার মানে এই যে t1 এর ভ্যালুটা কই, t1 এর ভ্যালুটা হলো এই যে এখানে কত আসছে আমাদের 5d বাই 3vb1 ইজ ইকুয়াল টু t2 ভ্যালুটা কোথায়, এই যেটা d বাই vb2 প্লাস t2 প্রাইমের ভ্যালুটা কোথায়, এই t2 প্রাইম যদি এখানে রাখি বাকিগুলো যদি এখানে নিয়ে আসি, তাহলে আমাদের কি মান আসে সেটা সুন্দর করে লিখি আমি এখানে vt t2 ডিভাইডেড বাই vb2 প্রাইম। তাহলে এখানে কি লেখা যাবে vt t2 এখানে লেখা যায় কি আমাদের v2 প্রাইম। হ্যাঁ ওকে ঠিক আছে।
ওকে, এখানে এখন আমরা কি করব, এটাকে আমরা এখন সলভ করব। কিভাবে সলভ করব চলো দেখি। এখন এই যে টি2, এই টি2 মান তো আমরা জানি না, তো টি2 পরিবর্তে একটা কাজ করি, টি2 পরিবর্তে এই যে মানটা আছে সেটা যেমনটা বসাই দিই, তাহলে কি আসে আমাদের দেখি 5d 3v1 is equal to d by vv2 plus vt d by vv2 prime আর vv2। ওকে, তাহলে এখান থেকে আমরা সুন্দর করে একটা কাজ করতে পারি, সেটা হলো কি দেখতেছি সব জায়গায় আমাদের vv1 এটা এগুলো আছে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা d d d ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে যদি আমরা মান বসে দিই, দেখো মান বসানো ছাড়া কিন্তু একটা কাজ করা যায়, সেটা কি, সেটা হলো যে বলছে যে উভয় সাঁতারুর বেগ হলো 2.5 কিলোমিটার। তার মানে এখানে আমরা বলতে পারি এতটুকু যে এইখানে আমাদের যে এই যে vv1 ইজ ইকুয়াল টু কি vv2, এই দুজনের বেগ কিন্তু সমান। তার মানে খেয়াল করো এখানে আমি সব জায়গায় 5 3 vv1 যদি বলি, তাহলে এখানে আমাদের বড় লাগবে 1 বাই vb, এই যে 1 বলতে পারি কারণ এই বেগ আর এই বেগ তো সেম, প্লাস এখানে চাইলে আমি কি বলতে পারি vt vb2 প্রাইম আর এখানে vb1 চাইলে বলা যায়। এবং এটাকে আমি যদি আরেকটু সলভ করি, সলভ করলে কি পাবো আমরা, এখান থেকে খেয়াল করো এই যে এখানে vb1 কমন নিয়ে আমি বাদ দিতে পারি, বাদ দিলে আমাদের থাকবে কি 5/3 মাইনাস 1টা এই পাশে চলে আসবে ইজ ইকুয়াল টু থাকতেছে vt বাই vb প্রাইম 2। তার মানে এখানে সলভ করলে থাকবে 2/3 আর vt বাই vb2 প্রাইম। এখান থেকে দেখো vt মান জানি কত আমরা 2, তাহলে বসাই দাও 2 2 3 2 বাই vb2 প্রাইম, দেন এখান থেকে 2 আর 2 কাটাকাটি করলে আমাদের মান আসবে vb2 প্রাইম ইজ ইকুয়াল টু 3 কিলোমিটার পার আওয়ার। তার মানে সে যে হেঁটে হেঁটে আসছিল, তার হেঁটে হেঁটে বেগটা ছিল 3 কিলোমিটার পার আওয়ার। এই তার জন্যই এরা দুজন এক বিন্দুতে মানে বি বিন্দুতে একই সময় মিলিত হয়েছে। তো এই ছিল তোমাদের ম্যাথ, এবং এই ছিল তোমাদের পার্ট 2 এর যে গাণিতিক সমস্যাগুলো, 3টা ম্যাথ আমি তোমাদের একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে দেখাইছি। মানে এটা অন্যরকম ম্যাথ ছিল, যেগুলো সচরাচর সাধারণত আমাদের সৃজনশীল এইভাবে এই টাইপের ম্যাথগুলো থাকে না। তো এই টাইপের ম্যাথগুলো দেখানোর কারণ হলো যাতে তোমাদের এডমিশন টেস্টে বা যে কোনো ইঞ্জিনিয়ারিং যে ভর্তি পরীক্ষায় এই যে নদী টাইপের যে ম্যাথগুলো আসবে, সেই ম্যাথগুলো অবশ্যই কনসেপচুয়াল হবে, সেই ম্যাথগুলো যাতে তোমাদের সলভ করতে প্রবলেম না হয়। এই ইঞ্জিনিয়ারিং এর ম্যাথগুলোর জন্য আমরা পার্ট 3 একটা ম্যাথ ক্লাস নিব তোমাদের। এরপরে যে ক্লাসটা আসবে সেটা হলো আমাদের গাণিতিক সমস্যা, মানে নদী পারাপারে গাণিতিক সমস্যার পার্ট 3। ওই পার্ট 3 তে আমরা ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিতে আসা উপযোগী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আশা করি পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।